ওকে, সিম্পল হারমোনিক মোশন। এই সিম্পল হারমোনিক মোশন টপিকটাকে আমরা বোঝার জন্য একটা সিস্টেম কনসিডার করব। সেটা হচ্ছে একটা স্প্রিং ম্যাস সিস্টেম। স্প্রিং ম্যাস সিস্টেম আমরা we consider we have a spring like that. আমি যদি এই স্প্রিংটার ফ্রি এন্ডে একটা ম্যাস যার অ্যামাউন্ট হচ্ছে স্মল এম অ্যাটাচ করি, তাহলে ডেফিনেটলি দ্য স্প্রিং এর যে লেংথ সেই লেংথ বেড়ে যাবে, কারণ আমি নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। সেই ফোর্সের কারণে স্প্রিংয়ের যে লেংথ সেটা বাড়বে। কতটুকু বাড়বে এটা আমাদের সিম্পল হারমোনিক মোশন এই টপিক বোঝার জন্য জরুরি না। যখন আমরা ইলাস্টিসিটি পড়ব সামনে, তখন হয়তো আমরা কতটুকু লেংথ বেড়েছে সেটা ইম্পর্ট্যান্ট, তখন আমরা এটা দেখব। ওকে, কোনো একটা স্প্রিংয়ের ফ্রি এন্ডে যদি আমি ম্যাস এম অ্যাটাচ করি, তাহলে স্প্রিংটা লেংথ ইনক্রিজ হয়ে যেই স্টেজে এসে ম্যাসটা আছে, এটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম পজিশন। দিস পজিশন ইজ কল্ড ইকুইলিব্রিয়াম পজিশন, অ্যান্ড ইকুইলিব্রিয়াম পজিশনকে আমি এক্স ইকুয়াল টু 0 এই নাম দিয়ে ডাকবো। এখন ডেফিনেটলি আমি যখন এখানে একটা ম্যাস অ্যাপ্লাই করেছি, কতটুকু ফোর্স আমি দিয়েছি, এর সাথে যদি জি আমি মাল্টিপ্লাই করি এম জি, এটা হয়ে যায় মোর ওয়েট অথবা করেসপন্ডিং ফোর্স অ্যাপ্লাই টু দ্য ফ্রি এন্ড অফ দিস সিস্টেম অফ দ্য ম্যাস, রাইট? এখন ডেফিনেটলি যদি আমি নিচের দিকে কোনো ফোর্স অ্যাপ্লাই করি, এই স্প্রিংটা নিচের দিকে যদি ম্যাস এম থাকে, আমি যদি আরেকটু সহজ করে এখানে এটাকে ড্র যদি আমি করি, একটু বড় করে করলাম, বাট একই জিনিস। ম্যাস এম যদি হয়, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন এক্স ইকুয়াল টু 0। এখন এই পজিশন থেকে যদি আমি নিচের দিকে কোনো ফোর্স অ্যাপ্লাই করি, এদিকে যদি আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করে এটাকে যদি আমি ছেড়ে দেই, if I release it after applying some force to the system, what will happen? এই ম্যাসটাকে যদি আমি নিচের দিকে এরকম করে পুল করি, যদি আমি টানি, তাহলে আমি অবশ্যই একটা ফোর্স ফিল করব, যে ফোর্স আমাকে সবসময়ই আমার এই হাতকে উপরের দিকে টেনে নিয়ে যেতে চাইবে। অর্থাৎ স্প্রিংয়ের একটা ধর্ম আছে, আমি যদি স্প্রিংটার লেংথ চেঞ্জ করি, এটাকে যদি লেংথ আমি বাড়াই, তাহলে স্প্রিংয়ের উপরের দিকে, অর্থাৎ আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি, এদিকে ফোর্স আমি অ্যাপ্লাই করেছি, তার উপরের দিকে আরও একটা ফোর্স ইম্পোজ হয়, যে ফোর্সটার টেন্ডেন্সি হচ্ছে স্প্রিংটাকে তার আগের অবস্থানে নিয়ে যাওয়া। সুতরাং এইদিকে যদি আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করি, স্প্রিংয়ের অপোজিট ডিরেকশনে আরও একটা ফোর্স automatically generate হয়. This force is called restoring force. Why this force is called restoring force? এটার একটা খুব ফানি এক্সাম্পল হতে পারে, আমরা যারা কম্পিউটার ইউজ করি, ভুলক্রমে কোনো ফাইল অথবা কোনো ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট যদি আমরা ডিলিট করে ফেলি, সেটা কোথায় গিয়ে জমা হচ্ছে? রিসাইকেল বিনে গিয়ে জমা হচ্ছে। এখন পরের দিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ আমার মনে হলো, মাই গড, হোয়াট আই হ্যাভ ডান, আমি তো একটা ইম্পর্ট্যান্ট ফাইল ডিলিট করে ফেলেছি। তখন আমি কি করি? আই হ্যাভ টু গো টু দ্য রিসাইকেল বিন ফোল্ডার। ওখানে যদি আমি ক্লিক করি, তাহলে একটা অপশন আসে রিস্টোর। ডু ইউ ওয়ান্ট টু রিস্টোর ইট? যদি আমি ইয়েস বাটনে চাপ দিই, তাহলে ফাইলটা যেখান থেকে আমি ডিলিট করেছিলাম ঠিক সেইখানে আবার রিস্টোর হয়। অর্থাৎ পূর্বের পজিশনে যাওয়া, পূর্বের জায়গায় ফিরে যাওয়া, এই প্রসেসটাকে আমরা, অথবা এই ব্যাপারটাকে আমরা রিস্টোর বলে থাকি। তাহলে এই ফোর্সটাকে আমি রিস্টোরিং ফোর্স বলছি, কারণ এই ফোর্সটার টেন্ডেন্সি হচ্ছে স্প্রিংটাকে ঠিক আগের জায়গায় নিয়ে যাওয়া। and this is how we define the restoring force, right? এখন কথা হচ্ছে,
এক্স ইকুয়াল টু 0 এই পজিশন থেকে যদি আমি এই ম্যাচটাকে নিচের দিকে পুল করি, আমি যদি এক্স পরিমাণ ডিস্টেন্স এনে টেনে ছেড়ে দেই, তাহলে কোন ঘটনা ঘটবে? যদি আমি এই অবজেক্টটা ম্যাচ এমটাকে নিচের দিকে পুল করে অর্থাৎ টেনে ছেড়ে দেই, তাহলে একটা চমৎকার ঘটনা ঘটবে। এই ম্যাচটা ঠিক 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 এইভাবে অসিলেট করবে। একটা ভিডিও দিতে পারলে বেশ ভালো হতো। আমার মনে হয় একটা ভিডিও দেওয়া যেতে পারে যে এটা দেখতে কেমন হবে। চলো একটা ভিডিও আমরা দেখে নেই। ওকে, ওকে, চমৎকার। আমরা দেখলাম যে একটা সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট হয়। কেন এটাকে সিম্পল হারমোনিক মোশন বলছি আমি একটু পরেই সেই ব্যাখ্যায় আসছি। সো এটাকে যদি টেনে আমি ছেড়ে দেই, তাহলে এরকম একটা সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট হবে। অথবা আমি বলতে পারি একটা মোশন আমি পাবো। এখন এই মোশনটা ইজ ভেরি সিম্পল, রাইট? দিস মোশন ইজ ভেরি সিম্পল। অর্থাৎ এইখানে যেটা হবে, আমি যদি এখানে স্কিমেটিক ডায়াগ্রামে দেখানোর চেষ্টা করি, এখান থেকে এই পর্যন্ত যদি আমি টেনে ছেড়ে দেই, তাহলে ধরলাম এখানে আমি এক্স এর ভ্যালুটা কতটুকু পরিমাণ বাড়িয়েছি, এক্স ইকুয়াল টু এ পরিমাণ নিয়েছি। এটা হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমি নিচের দিকে এক্স এর ম্যাক্সিমাম যে ভ্যালু পর্যন্ত আমি পুল করেছি, এটা যখন এইরকম করে অসিলেট করবে উপরের দিকে ঠিক ততখানি, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ, যেটা কিনা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু, এ পর্যন্ত যাবে। যদি কোনো রকম এক্সটার্নাল ফোর্স আমি এখানে অ্যাপ্লাই না করি, যদি বাতাসের কোনো রকম ফোর্স এখানে কাজ না করে, বা অন্য কোনো ড্র্যাগ ফোর্স বা অন্য কোনো অ্যাপ্লাইড ফোর্স এখানে ইম্পোজ না করি আমি, তাহলে এটা অনন্তকাল ধরে এই মোশনটা এভাবেই চলবে। এখন এই মোশনটাকে আমি নাম দিয়েছি সিম্পল হারমোনিক মোশন। এটার একেবারে ফানি একটা যুক্তি হচ্ছে যে মোশনটা দেখতে খুবই সিম্পল, একেবারেই সিম্পল মোশন, এবং এই মোশনের মধ্যে একটা চমৎকার হারমোনি আছে। হোয়াট ডু মিন বাই হারমোনি? আমি হারমোনি বলতে একটা সুন্দর ছন্দকে বোঝাচ্ছি, যে ছন্দ আমাকে বলছে যে এখানে কোনো র্যান্ডমনেস নেই, এটা ঠিক একইভাবে একই প্যাটার্নে সবসময় একটা একটা সুন্দর হারমোনি মেনটেন করে এটা অসিলেট করছে, অথবা সে একটা মুভমেন্টে আছে। সেই কারণে এই মোশনটাকে আমরা বলি হারমোনিক মোশন। তাহলে প্রথমত মোশনটা সিম্পল, দ্বিতীয়ত মোশনটা হারমোনিক। এখন হারমোনিক মোশনের আরও কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলোতে আমরা আস্তে আস্তে আসছি। বাট ফানি ওয়েতে এটাই হচ্ছে, যদি আমি সিম্পল বুঝে থাকি, দ্য মোশন ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইট হ্যাজ আ হারমোনি, সো ইটস এ সিম্পল হারমোনিক মোশন, রাইট? তাহলে আমি যে কাজটা করেছি, ইকুইলিব্রিয়াম স্টেজ থেকে নিচের দিকে পুল করে টেনে ছেড়ে দিয়েছি, একটা সিম্পল হারমোনিক মোশন আমি ক্রিয়েট করেছি। এখন এখান থেকে আমি কয়েকটা বিষয় একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে, এটা যদি ইকুইলিব্রিয়াম পজিশন হয়, আমি এখন স্প্রিং আঁকছি না, আমি যত বেশি ম্যাচটাকে নিচের দিকে আনছি, আমি উপরের দিকে তত বেশি একটা ফোর্স ফিল করছি। অর্থাৎ রিস্টোরিং ফোর্স কতটা হবে, এটা ডিপেন্ড করবে কার উপর? ডিসপ্লেসমেন্টের উপর, ডিস্টেন্সের উপর। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এম ম্যাসের এই অবজেক্টটাকে আমি যত বেশি নিচে বা যত ডিস্টেন্স টানবো, পুল করব উপরের দিকে, যে রিস্টোরিং ফোর্স, সেটা তত বেশি আমি ফিল করব। তার মানে রিস্টোরিং ফোর্স এফ, রিস্টোরিং ফোর্স, আর আমি লিখি রিস্টোরিং ফোর্স ইজ directly proportional to the displacement of the object from the equilibrium position, right? এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে,
ডেফিনেটলি যদি টেনে আমি ছেড়ে দেই তাহলে এইরকম করে আমি একটা সিম্পল হারমোনিক মোশন পাবো, রাইট? একটা মোশন আমি পাচ্ছি এরকম করে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে আরও একটা এ, নো প্রবলেম। এখন এইখান থেকে যদি আমি স্টার্ট করি, অথবা এখান থেকে যদি আমি স্টার্ট করি, তাহলে আমার অবজেক্টটা এখান থেকে নিচের দিকে নেমে এখানে এসে ম্যাক্সিমাম পজিশনে এসে আবার সেই স্টার্ট পজিশনে ফিরে যাচ্ছে। এই ঘটনা করতে তার যে সময় লাগছে, যদি আমি এখান থেকে মেজার করি, এখান থেকে নিচে এসে উপরে গিয়ে নিচে এসে আবার এখানে আসতে তার সে একই সময় লাগছে। অর্থাৎ ঠিক কোনো একটা পার্টিকুলার পজিশন থেকে স্টার্ট করে আবার সেই পজিশনে আসতে যে সময় তার লাগছে, যেমন এখান থেকে যদি শুরু করি, এটা এখান থেকে এসে এখানে এসে আবার ঠিক আগের জায়গায় যেতে যে সময় লাগছে, এই সময়কে বলে ওয়ান টাইম পিরিয়ড। ওয়ান টাইম পিরিয়ড। এখন এই সিম্পল হারমোনিক মোশনটা যদি 1 ঘন্টা 2 ঘন্টা ধরেও চলে, তাহলে সবসময়ই একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে একটা 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 ফুল বা কমপ্লিট সাইকেল মেনটেন করে আবার পূর্বের জায়গায় ফিরে গেলে সব সময় একই সময় লাগবে। প্রত্যেকটা বার, অর্থাৎ প্রত্যেকটা ফুল সাইকেল কমপ্লিট করতে মোশনটার একই সময় লাগবে। সেই কারণে এই সময়টাকে বলা হয় টাইম পিরিয়ড। দ্য টাইম টু কমপ্লিট অন ফুল সাইকেল ইজ কল্ড দ্য টাইম পিরিয়ড। তার মানে এই মোশনটা হচ্ছে একটা পিরিয়ডিক মোশনের একটা পিরিয়ড আছে। যেমন 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 প্রতি 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 30 ডেজ পর পর যদি বলি যে একটা মাস হয়, তাহলে আমরা 30 ডেজকে বলি হচ্ছে ওয়ান টাইম পিরিয়ড, যদি আমি মান্থের হিসেবে কমপ্লিট করি বা চিন্তা করি, রাইট? তার মানে এই সিম্পল হারমোনিক মোশন হচ্ছে একটা পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন। তাহলে আমি দুটো ইম্পর্ট্যান্ট প্রপার্টি পেয়েছি এই মোশনটার। প্রথমত মোশনটা হচ্ছে পিরিয়ডিক মোশন, অ্যান্ড দ্বিতীয়ত এই মোশনের ক্ষেত্রে একটা চমৎকার ব্যাপার ঘটে এই স্প্রিংম্যান সিস্টেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে রিস্টোরিং ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। এটাই হচ্ছে ডেফিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন সিম্পলি। তাহলে আমি যদি ডিফাইন করি সিম্পল হারমোনিক মোশনকে, আমি কি লিখব? সিম্পল হারমোনিক মোশন ইজ আ পিরিয়ডিক মোশন ইন হুইচ দ্য রিস্টোরিং ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। এটা হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন যদি আমি স্প্রিংম্যান সিস্টেম নিয়ে ভাবি, রাইট? এই সিম্পল হারমোনিক মোশন এটা যে শুধুমাত্র স্প্রিংম্যান সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য তা না। ইফ ইউ কনসিডার দ্য মোশন অফ এ সিম্পল পেন্ডুলাম, উইল হ্যাভ আ সিম্পল হারমোনিক মোশন। ইফ ইউ কনসিডার দ্য ইউনিফর্ম সার্কুলার মোশন, উইল হ্যাভ আ সিম্পল হারমোনিক মোশন, রাইট? সো তুমি তোমাকে একটা হোমওয়ার্ক দিতে পারি আমি। সো তুমি সিম্পল হারমোনিক মোশন কে সিম্পল পেন্ডুলাম দিয়ে কিভাবে বুঝতে পারো, এটা হোমওয়ার্ক। ইউনিফর্ম সার্কুলার মোশন, এটাও যে সিম্পল হারমোনিক মোশন কিভাবে হয় বা কোন ওয়েতে চিন্তা করলে আমরা বুঝতে পারি, এটা তোমার হোমওয়ার্ক, রাইট? এখন এই সিম্পল হারমোনিক মোশনকে যদি আমি ম্যাথমেটিক্যালি ডিফাইন করি, সরি একটু নড়ে চড়ে গেল, নো প্রবলেম। সিম্পল হারমোনিক মোশনকে যদি ম্যাথমেটিক্যালি ডিফাইন করি, তাহলে সিম্পল ম্যাথমেটিক্যালি যদি ডিফাইন করি, তাহলে যেটা পাবো যে রিস্টোরিং ফোর্স এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন, রাইট? এখন একটা ব্যাপার, এটা হচ্ছে x ইকুয়াল টু 0 পজিশন, ইকুইলিব্রিয়াম পজিশন। স্প্রিংটাকে যদি আমি নিচের দিকে পুল করি, তাহলে রিস্টোরিং ফোর্স কাজ করে উপরের দিকে, অথবা স্প্রিংটাকে যদি আমি এরকম কন্ট্রাক্ট করি, যদি কন্ট্রাকশনে নিয়ে যাই, তাহলেও কিন্তু রিস্টোরিং ফোর্স থাকবে, বাট ইন দিস কেস এটার কাজ করবে নিচের দিকে। কারণ আমি যদি x ইকুয়াল টু এদিকে না বাড়িয়ে x ইকুয়াল টু এদিকে বাড়াই, অর্থাৎ স্প্রিংটাকে কন্ট্রাক্ট করি, তাহলে সবসময় রিস্টোরিং ফোর্স কাজ করবে নিচের দিকে, বাট আমি x বাড়াচ্ছি উপরের দিকে। অর্থাৎ ইন এভরি কেসেস দ্য ডিরেকশন অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ অপোজিট টু ইচ আদার, একটা আরেকটার অপোজিট দিকে কাজ করছে। সো we have to use a negative sign here because force and displacement are opposite in direction. So যদি আমি এই প্রপোর্শনাল সাইনটাকে উঠিয়ে দেই নেগেটিভ kx, সো
এটা হচ্ছে সেই বিখ্যাত হুকস ল, রাইট? এই হুকস ল আমরা ইলাস্টিসিটি পড়ার সময়ও দেখব, আবার সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন কিন্তু বেসিক্যালি হুকস ল। The force is directly proportional to the displacement of the object, right? ফাইন। এখন এই কে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট, কে হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট, কে হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট। কে ডেফিনেশন কি? যদি আমরা কে লিখি, কে ইজ ইকুয়াল টু হবে, যদি ম্যাগনিটিউড নিয়ে ভাবি, সিম্পলি এফ বাই এক্স। অর্থাৎ যদি এক্স পরিমাণ, ব্যাপারটা এরকম, যদি এক্স ডিস্টেন্স বাড়ানোর জন্য আমাকে এফ পরিমাণ ফোর্স দিতে হয়, কোন ডিস্টেন্স? স্প্রিং এর লেংথ। অর্থাৎ এখানে যে লেংথ অফ দ্য স্প্রিং আছে, এখানে যে স্প্রিংটা আছে, আমি যদি এটাকে টেনে ডেফিনেটলি আমি ফোর্স অ্যাপ্লাই করছি। এখন এক্স ডিস্টেন্স বাড়ানোর জন্য যদি এফ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ইউনিট ডিস্টেন্স অর্থাৎ একক ডিস্টেন্স বাড়ানোর জন্য আমাকে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হবে? এফ বাই এক্স। সেই জন্য এক্স ডিস্টেন্স ইনক্রিজ করার জন্য যদি এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হয়, তাহলে ইউনিট বা একক ডিস্টেন্স মেনটেন করার জন্য আমাকে এফ বাই এক্স পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ স্প্রিং কনস্ট্যান্ট। অর্থাৎ দ্য ফোর্স required to increase the distance of one unit, এটা হতে পারে 1 মিটার, হতে পারে 1 সেন্টিমিটার, হতে পারে 1 মিলিমিটার। আমি যে ইউনিটেই ভাবি না কেন, সেই ইউনিটে কে আমি ডিফাইন করব। তার মানে এটার ইউনিট হচ্ছে নিউটন পার মিটার, এসআই ইউনিট। অর যদি আমি সিজিএস ইউনিটে ভাবি, ডাইন পার সেন্টিমিটার, যেখানে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইনস, রাইট? সো এটা হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্টের যে ডেফিনেশন সেইটা, এবং আমরা দেখলাম যে এটার রিলেশন হচ্ছে প্রপোর্শনালিটি মেনটেন করে চলে। এখন যখন আমার অবজেক্ট এইখানে আছে তখন এক্স ইকুয়াল টু হচ্ছে আমার এ। যখন অবজেক্টটা এইখানে আছে তখন এক্স ইকুয়াল টু আমার আরও একটা এ। ডাজেন্ট ম্যাটার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। যদি ম্যাগনিটিউড নিয়ে ভাবি, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে উপরে নিচে সব দিকে আমার এই ডিস্টেন্স মেনটেন করে থাকবে। এখানে আসলে এটা কি? এটা এই যে স্প্রিংটা আছে, স্প্রিংটা এরকম ছিল, এটাকে যদি আমি টেনে ছেড়ে দেই, তাহলে স্প্রিংটা সবসময় ম্যাস যেটা আছে সেটা এইভাবে অসিলেট করবে, রাইট? যদি এটার মতো করে বড় করে আমি দেখাই, তাহলে এইভাবে অসিলেট করবে। যখন এখানে আসে তখন তার ভেলোসিটি 0, কারণ একটা পজিশনে এসে যদি থেমে যায়, থেমেই সে অপোজিট ডিরেকশনে মুভ করবে। এখানে কোনো ভেলোসিটি নেই, এখানে ম্যাসটা থেমে যাচ্ছে, থেমে সে অপোজিট ডিরেকশনে আবার যাত্রা শুরু করেছে। আবার এখানে ম্যাক্সিমাম পজিশনে এসে সে থেমে যায়, সো এখানে আমাদের ভেলোসিটি ভি ইকুয়াল টু 0। তাহলে এইখানে ভেলোসিটি 0, এখানে ভেলোসিটি 0, এখানে ভেলোসিটি কত? এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম। কিভাবে এটা আমি অ্যানালাইসিস করতে পারি? এখানে ভেলোসিটি ভি ইকুয়াল টু 0, এই পয়েন্টে থেমে গিয়ে ভেলোসিটি বেড়ে এখানে ম্যাক্সিমাম হচ্ছে। এখানে 0 কিভাবে বুঝলাম? এখানে ম্যাক্সিমাম হওয়ার পর আবার না কমে কখনই এখানে 0 হতে পারবে না। তার মানে এখান থেকে যখন উপরের দিকে যাচ্ছি আমি, তখন ভেলোসিটি কমছে, কমে 0 থেকে বেড়ে ম্যাক্সিমাম থেকে কমে 0। তার মানে এখানে হচ্ছে ভেলোসিটি ম্যাক্সিমাম, ভি ম্যাক্সিমাম। অর্থাৎ এখানে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তার মানে ভেলোসিটির চেঞ্জ হওয়া মানেই এখানে অ্যাক্সিলারেশন আছে, রাইট? অ্যাক্সিলারেশন থাকা মানে এখানে ফোর্স আছে। সো একটা রিলেশন হচ্ছে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, আর একটা রিলেশন হচ্ছে অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, এফ ইজ ইকুয়াল টু ম্যাস টাইমস অ্যাক্সিলারেশন, যেহেতু এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে। এখন এই দুটো ইকুয়েশনকে যদি আমি এক করি, তাহলে এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, আর এ হচ্ছে কি? এ হচ্ছে সময়ের সাথে ভেলোসিটি যে রেটে চেঞ্জ হয়, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু নেগেটিভ কে এক্স, রাইট? এম ডি ডিটি, হোয়াট ইজ ভি? ভেলোসিটি হচ্ছে সময়ের সাথে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কিভাবে চেঞ্জ হয়, সো ডি ডিটি অফ ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি ইজ ইকুয়াল টু নেগেটিভ কে এক্স। সো এম
ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, এটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, প্লাস কে এক্স ইজ ইকুয়াল টু 0। সো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, যদি এম দিয়ে ইকুয়েশনটাকে আমি ডিভাইড করি তাহলে কে বাই এম টাইম এক্স ইকুয়াল টু 0। সো আমি ফাইনালি কি পেলাম? ফাইনালি পেয়েছি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম এক্স ইজ ইকুয়াল টু 0। এখন এই কে বাই এম এই জিনিসটাকে আমি আমি একটা নাম দেব কে বাই এমকে, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনকে যদি আমি স্কোয়ার করি তাহলে ওমেগা স্কোয়ার এক্স। তার মানে এখানে আমি কি ইউজ করেছি? হিয়ার আমি যেটা ইউজ করেছি ওমেগা স্কোয়ার, যেটা এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, যার সাথে লিনিয়ার অ্যাক্সিলারেশন একটা সম্পর্ক আছে, আমি একটু পরে দেখাচ্ছি। ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, অর্থাৎ ওমেগা ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ কে বাই এম। এখন এটা কিভাবে আমি নিচ্ছি? ওখানে যাওয়ার আগে আমি পেলাম হচ্ছে ওমেগা, আমি ফাইনালি পেলাম ডি স্কোয়ার এক্স ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিএক্স ডিটি এই টার্মগুলোকে আমরা ডিফারেন্সিয়াল টার্ম বলি। সো ডেফিনেটলি তুমি ইন্টারমিডিয়েট থেকে এই জিনিসগুলো খুবই ভালো করে শিখে এসেছো। সো দিস ইজ এটার অর্ডার হচ্ছে 2। সো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক মোশন, যেখানে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কে বাই এম। এখন ওমেগা জিনিসটা কি? ওমেগার সাথে কে বাই এম এর কী সম্পর্ক? যদি এটাকে একটু দেখি আমরা, তাহলে একটা এক্সপ্লেনেশনে আমাদের যেতে হবে। আমি ধরলাম কোনো একটা অবজেক্ট এইভাবে, যেটাও সিম্পল হারমোনিক মোশন, যেটা আমি বললাম একটু আগে ইউনিফর্ম সার্কুলার মোশন, এইভাবে রোটেট করছে বা মুভ করছে সবসময়, সবসময় এখান থেকে এভাবে এসে রোটেট করছে, রাইট? এটা হচ্ছে তার পাথ। ওকে, এখান থেকে যদি আমি যাত্রা শুরু করি তাহলে এখান থেকে এভাবে এসে আমি এখানে আসলাম। তার মানে একটা কমপ্লিট আর ফুল সাইকেল কমপ্লিট করেছি। এটা করতে যে সময় লাগবে সেটা হচ্ছে আমার 1 টাইম পিরিয়ড টি, রাইট? এখন এখান থেকে আমি যদি কোনো একটা পার্টিকুলার টাইমে এখানে থাকি তাহলে তুমি দেখো অ্যাঙ্গুলার যে পজিশন, এটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার থিটা, এবং এই থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেতে যদি আমার স্মল টি সময় লাগে তাহলে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার যে ভেলোসিটি, ওকে, আমার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই অ্যাঙ্গুলার একটু আগে আমি হয়তো বাই মিস্টেক আমি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বলে ফেলেছি, আই এম সরি। ওমেগা ইজ নট অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, রাইট? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে আমাদের আলফা, যেটা ভিন্ন টপিক, যেটা অলরেডি আমরা শিখেছি কিন্তু, রাইট? এই সবগুলো আমরা শিখেছি, রাইট? আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি। সো ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলতে পারি আমি, অথবা ইন দিস কেস আমি বলতে পারি অ্যাঙ্গুলার, যদি আমি ভেলোসিটির মতো করে বলি তাহলে থিটা বাই টি, ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। এখন এটা হচ্ছে বাই ডেফিনেশন, রাইট? সো এখন যদি থিটা ইকুয়াল টু আমি 2 পাই রেডিয়ান নিয়ে চিন্তা করি, অর্থাৎ 1 কমপ্লিট সাইকেলের জন্য যে থিটা সেটা হচ্ছে আমার 2 পাই, সেক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল টি। তার মানে হচ্ছে আমি চিন্তা করতে পারি 2 পাই রেডিয়ান্স ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, রাইট? তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। আবার আমি জানি টাইম পিরিয়ডের সাথে লিনিয়ার ফ্রিকোয়েন্সি যেটা স্মল এফ, তার সম্পর্ক হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1 বাই এফ। তার মানে 2 পাই স্মল এফ, রাইট? এখন ওমেগা ইজ ইকুয়াল টু যদি 2 পাই এফ হয়ে থাকে, তাহলে আমি এখান থেকে আরও একটা জিনিস আমি তোমাদের বলে নিতে চাই। এইরকম ক্ষেত্রে স্মল এফ, এটাকে প্রমাণ করা যায়, যেটা আমি এই ক্লাসে একটু পরেই প্রমাণ করব। স্মল এফ ইজ ইকুয়াল টু আমি প্রমাণ করতে পারবো যে 1 বাই 2 পাই রুট ওভার কে বাই এম। যদি আমি স্প্রিং ম্যাথ সিস্টেম নিয়ে ভাবি তাহলে এফ ইজ ইকুয়াল টু 1 বাই 2 এম রুট ওভার কে বাই 1 বাই 2 পাই রুট ওভার কে বাই এম। যদি এটা হয় তাহলে আমি যদি এটা এখানে এটা ইনপুট যদি দেই তাহলে ওমেগা এটা হবে 2 পাই টাইমস 1 বাই 2 পাই রুট ওভার কে বাই এম।
twice pi কাটা, সো রুট ওভার কে বাই এম, তার মানে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। সো এটাই হচ্ছে আমার, একটু আগে আমি যেটা কে বাই এম কে ওমেগা স্কোয়ার দিয়ে রিপ্লেস করেছি, এই কে বাই এম কে ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। আমি এই প্রমাণটা দেখাবো, এই প্রমাণটা আমি একটু পরে দেখাবো যে এফ ইজ ইকুয়াল টু কীভাবে 1/2 √/m হলো, রাইট? সো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর আ সিম্পল হারমোনিক মোশন। এখান থেকে আমি একটা স্পষ্ট বুঝতে পারছি যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার মানেই হচ্ছে এক্স ইজ এ ফাংশন অফ টাইম টি, অর্থাৎ অর্থাৎ এক্স কতটুকু হবে এটা ডিপেন্ড করবে টাইমের উপর। এটা তার মানে হচ্ছে এক্স ইজ এ ফাংশন অফ টাইম টি, এক্স ইজ এ ফাংশন অফ টাইম টি, বাট এক্স টাইমের সাথে কিভাবে ভ্যারি করে, আ বিগ কোয়েশ্চেন। যদি এটা জানতে চাই তাহলে আমাকে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আছে এটাকে সলভ করতে হবে। উই হ্যাভ টু সলভ দ্য সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সলভ করার জন্য ডেফিনেটলি কিছু ওয়ে আমরা ফলো করব। যেমন আমি যদি ইকুয়েশনটাকে, এটা আমি ইকুয়েশন নাম্বার 1 নাম দিলাম, ইকুয়েশনটাকে 2 dx dt দিয়ে উভয় পক্ষকে মাল্টিপ্লাই করি। এখানে এই 2 dx dt দিয়ে ইকুয়েশনটার উভয় পাশে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাচ্ছি, 2 dx dt টাইমস d স্কোয়ার এক্স dt স্কোয়ার প্লাস 2 dx dt ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এখন একটা মজার ব্যাপার হচ্ছে এই টোটাল জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি। ডিফারেন্সিয়াল টার্মে কিন্তু লিখতে পারি এভাবে, ডি ডিটি অফ ডিএক্স ডিটি হোল স্কোয়ার। আমি কিভাবে লিখছি একটু পরে আসছি। প্লাস এটাকে আমি লিখতে পারি হচ্ছে ডি, এখানে ওমেগা স্কোয়ার আছে, সো ডি ডিটি অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি ইজিলি 0 লিখতে পারি। কিভাবে লেখা যায়, সো ডি ডিটি অফ সামথিং স্কোয়ার, এটাকে যদি আমি টি ধরে নেই, যদি এটা টি না, কিন্তু আমরা যেভাবে এগুলো সলভ করি, এটাকে যদি আমি টি ধরে নিই তাহলে ডি ডিটি টি স্কোয়ার, তার মানে 2t, কিন্তু এটা তো আসলে টি না, এটা তো ডিএক্স ডিটি, সুতরাং এটাকে আবার করতে হবে টাইমের সাপেক্ষে, তার মানে হচ্ছে ডি ডিটি অফ ডিএক্স ডিটি, তার মানে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। ঠিক একইভাবে এটাও সো 2x dx dt, 2x dx dt, ভেরি সিম্পল ফর্মুলা, রাইট? সো এখন যে কাজটা করব, যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু টাইম টি, যদি আমি এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করি তাহলে কি পাওয়া যাবে, টাইমের সাপেক্ষে করলে হচ্ছে ডিটি ডিটি কাটা যাবে, ডি সামথিংকে করলে সামথিং হবে, ডি এক্সকে করলে ইন্টিগ্রেশন করলে এক্স হবে, রাইট? সুতরাং ইন্টিগ্রেশনে শুধুমাত্র এটা আসবে, dx dt হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, এখানে আসবে ডি ডিটি কে করলে ডি এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র আসবে এক্স স্কোয়ার, সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা আমি পেয়ে গেলাম। এখন একটু আগে আমি যেই ইম্পর্ট্যান্ট জিনিসটা আমরা শিখেছি সেটা হচ্ছে এইভাবে যদি আমি অসিলেশনটাকে দেখাই, একটু বলে নিয়ে ভালো, সিম্পল হারমোনিক অসিলেশন যে ডিভাইস দিয়ে তৈরি হচ্ছে এটাকে আমরা বলবো সিম্পল হারমোনিক অসিলেটর। তার মানে স্প্রিং ম্যাচ সিস্টেম is itself a simple harmonic oscillator because it can generate simple harmonic oscillation or simple harmonic motion. ওকে, এখানে যখন x ইকুয়াল টু যখন x ইকুয়াল টু a, অথবা যদি এখানেও ধরি যখন x ইকুয়াল টু a, তখন তো মূলত ম্যাস যেটা আছে সেটা থেমে যায়। যদি থেমে যায় তার মানে এখানে কোনো ভেলোসিটি নেই, তার মানে এখানে dx dt ইজ ইকুয়াল টু 0, এখানে dx dt ইজ ইকুয়াল টু 0, রাইট? সো আমি যদি এখানে লিমিট অ্যাপ্লাই করি, ইফ x ইকুয়াল টু a, তার করসপন্ডিং dx dt ইজ ইকুয়াল টু 0, কারণ এই পজিশনে বস্তু থেমে যায়, যদি থেমে যায় তার কোনো ভেলোসিটি থাকে না, আর dx dt মানে ভেলোসিটি থাকে না, মানে ভেলোসিটি 0। তাহলে আমি এখানে এটা অ্যাপ্লাই করি, এটাকে আমি এখানে যদি দেই তাহলে dx dt ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু a, তার মানে 0 প্লাস ওমেগা স্কোয়ার
এ স্কোয়ার। আচ্ছা, আরও একটা জিনিস, এটা একটু ভুল করেছি, ইন্টিগ্রেশন যদি করি তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে সি, রাইট? আই এম সরি। সো যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে আমার সি। সো ইজ ইকুয়াল টু হচ্ছে আমার আমার সি। তার মানে সি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এখন সি এর ভ্যালুটা আমি এখানে 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 বসাবো। যদি বসাই তাহলে কি আসছে, ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সি মানে হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এখন আমি এক্সের জন্য সলভ করাটা খুবই সহজ হয়ে যাবে। ডিএক্স ডিটি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার যদি কমন নেই আমি, এটা এই পাশে গেলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট? যদি আমি স্কোয়ার রুট করি ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা, তার সাথে হচ্ছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমি নেগেটিভ সাইনকে নেব না। কেন নেব না? কারণ এক্সের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এ, সো রুটের মধ্যে কখনোই কোনো নেগেটিভ সাইন আসবে না, অর্থাৎ এই ডিএক্স ডিটি সবসময়ই জিরো অথবা জিরোর থেকে বেশি পজিটিভ। সুতরাং আমি যেটা আসছে ডিএক্স ডিটি এটার পজিটিভ ভ্যালুটা নিলাম ওমেগা টাইমস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, সো আমি এখন সিম্পল ম্যাথমেটিক্স করব, সেটা হচ্ছে ডিএক্স, এটাকে যদি আমি নিচে নিয়ে আসি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা ডি টি, রাইট? যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হচ্ছে, যদি আমি ইন্টিগ্রেশন করি এভাবে, যদি ইন্টিগ্রেশন করে দিই এভাবে তাহলে কি হচ্ছে, ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ, ওমেগা ডিটিকে করলে ওমেগা টি, এবং একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটাকে আমরা বলবো ফাই। এই ফাই কি জিনিস তার জন্য টোটালি একটা সেপারেট ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ফাইকে বলা হয় ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স অর ফেজ অ্যাঙ্গেল, রাইট? সো এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু বের করি তাহলে তুমি জানো এক্স ইকুয়াল টু হবে কি, এ সাইনটা পুরোটাই চলে যাবে এদিকে, এটার সাথে এ সাইন অফ ওমেগা টি প্লাস ফাই, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই। সো আমি পেয়েছি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন অফ ওমেগা টি প্লাস ফাই, যেখানে ফাইকে বলবো হচ্ছে ফেজ ডিফারেন্স। যদি দুটো নিয়ে ভাবি, দুটো এব নিয়ে, এখানে একটা নিয়ে ভাবছি, আমি একটাকে ফেজ অ্যাঙ্গেলও বলতে পারি, নো প্রবলেম, অর সিম্পলি ফেজ, রাইট? এই ফাই সম্পর্কে ডিটেইলস একটা ভিডিও লিঙ্ক আমি তোমাকে দেবো, নো প্রবলেম। সো এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা কার সলিউশন? এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আমরা পেয়েছিলাম সিম্পল হারমোনিক মোশনের জন্য, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু জিরো। ওমেগা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যদিও আমি 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 মিস্টেকেনলি ওমেগাকে আমি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বলে ফেলছিলাম, আই এম সরি ফর দ্যাট। দিস ইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাথে লিনিয়ার ফ্রিকোয়েন্সির সম্পর্ক হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার ফ্রিকোয়েন্সির সম্পর্ক। সো এইটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখাই, অর্থাৎ এরকম কোনো ইকুয়েশন দেখলেই আমার মাথায় কাজ করতে হবে যে ইট ইজ রিলেটেড টু দ্য সিম্পল হারমোনিক মোশন, রাইট? ফাই হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, টাইম হচ্ছে টি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, এ হচ্ছে অ্যাম্প্লিটিউড। অ্যাম্প্লিটিউড কাকে বলছে? অ্যাম্প্লিটিউড হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন, সেই ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা বলবো হচ্ছে অ্যাম্প্লিটিউড। আর এক্স এর কিন্তু অনেক ভ্যালুই সম্ভব, জিরো থেকে শুরু করে এ পর্যন্ত মাঝখানে যতগুলো ভ্যালু আছে সবগুলোই সম্ভব। ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলবো হচ্ছে আমরা অ্যাম্প্লিটিউড, সুতরাং এ হচ্ছে আমাদের অ্যাম্প্লিটিউড। ওকে, নো প্রবলেম। এখন এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এখান থেকে একটা জিনিস স্পষ্ট তো যে যে এই সলিউশনটা আসলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। এই সলিউশনটা হচ্ছে সাইনোসয়েডাল ইন টাইম, এটাকে আমরা দেখতেই পাচ্ছি সাইনোসয়েডাল ইন টাইম, টাইমের জন্য এটা হচ্ছে সাইনোসয়েডাল, এবং এটা আমাদেরকে বলছে যে ইট ইজ ডেমনস্ট্রেটিং আ সিঙ্গেল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কে বাই এম, রাইট? এখন যদি এটাকে প্লট করি, আমি যদি প্লট করি তাহলে সিম্পলি একটা সাইন ওয়েভ আমি পাবো, রাইট? যদি প্লট করি এক্স ভার্সাস টি গ্রাফ যদি আমি প্লট করি তাহলে আমি সিম্পল একটা ইকুয়েশন পাবো, একটা গ্রাফ পাবো, যেটা হচ্ছে আমাদের সাইন
সাইন গ্রাফ। এরকম করে সামনের দিকে যেতেই থাকবে, রাইট, যেতেই থাকবে। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা কমপ্লিট সাইকেল। সুতরাং এখান থেকে এই পর্যন্ত যদি টির কথা ভাবি, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ক্যাপিটাল টি। এখান থেকে এই পর্যন্তকে আমি বলবো হচ্ছে ওয়েভ লেংথ। একটা কমপ্লিট সাইকেলের জন্য যদি আমি ওয়েভের যে যে গ্রাফ সেখানে আমি কনসিডার করি, তাহলে একটা কমপ্লিট সাইকেলের জন্য যে লেংথ সেটা হচ্ছে আমার ওয়েভ লেংথ, যার করেসপন্ডিং টাইম হচ্ছে টাইম পিরিয়ড টি, ক্যাপিটাল টি, ডেফিনেটলি, রাইট। এখন এটা হচ্ছে আমার এক্স ভার্সাস টি। এখন ডেফিনেটলি এখানে এক্স ইকাল টু জিরো, এখানে এক্স ইকাল টু জিরো, এখানে এক্স ইকাল টু জিরো, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এক্স ইকাল টু এখানে জিরো। বাট এখানে কিন্তু এক্স ইকাল টু জিরো না, এটার করেসপন্ডিং এক্স ইকাল টু হচ্ছে আমাদের এ, এটার করেসপন্ডিং এক্স ইকাল টু হচ্ছে আমাদের এ। ডেফিনেটলি এখানে উপরের দিকে যদি আমি পজিটিভ এ ধরি, নিচের দিকে আমি সাইন ক্যালকুলেশনে নিলে আমি নেগেটিভ এ ধরতে পারি, নো প্রবলেম। এখন আমি একটু আগে বলেছিলাম যে অবজেক্টটা যদি এইভাবে মুভ করে, ইকুইলিব্রিয়াম পজিশনের সাপেক্ষে যদি এইভাবে মুভ করে, তাহলে এখানে সে থেমে যায়, এখানে সে থেমে যায়, এখানে সে থেমে যাচ্ছে। এখানে থেমে যাওয়া মানে এখানে কোনো ভেলোসিটি নেই, এইখানে থেমে যাচ্ছে, আবার এইখানে সে থেমে যাচ্ছে, আর কিন্তু কোনো পয়েন্টে সে থামছে না, রাইট, কোনো পয়েন্টে কিন্তু থামছে না, এখানেও তার ভেলোসিটি জিরো। এখন এক্স ভার্সাস টি গ্রাফ, এটাকে কেন্দ্র করে যদি আমি ভেলোসিটি ভি ভার্সাস টি গ্রাফ ড্র করতে চাই, তাহলে কি হবে? ভি ভার্সাস টি গ্রাফ আমি একই প্লটে ড্র করব। এটা হচ্ছে আমার টি, এটা হচ্ছে আমার ভি, যেখানে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি। এখন ডিএক্স ডিটি মানে কি? ডিএক্স ডিটি মানে হচ্ছে ভি, তার মানে ভি ইজ ইকুয়াল টু যদি ডিএক্স ডিটি হয়, এখন ডিএক্স ডিটি এটার অর্থই হচ্ছে এক্স ভার্সেস টি গ্রাফের যে কার্ভ আছে সেই কার্ভের স্লপ, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে এক্স ভার্সেস টি গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে যদি আমি স্লপ নেই, SLOPE বাংলায় ঢাল, তাহলে সেই স্লপ আমাকে বলে দেবে যে এই স্লপটাই হচ্ছে আমার ভেলোসিটির ম্যাগনিটিউড, রাইট। তার মানে যদি আমি ভি ভার্সেস টি গ্রাফ প্লট করতে চাই, উই হ্যাভ টু টেক দ্য স্লপ অফ এক্স ভার্সেস টি কার্ভ। এখানে বলে নেওয়া হলো স্লপ কি? স্লপ যে পয়েন্টের স্লপ আমি বের করতে চাই সেই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করব। সেই ট্যানজেন্ট পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটাকে আমি নাম দেবো হচ্ছে স্লপ। এখানে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, এরকম হবে, এটা এই 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 টি অ্যাক্সিসের সাথে পজিটিভ, এটা হচ্ছে টি অ্যাক্সিস, এই টি অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করলো? জিরো অ্যাঙ্গেল, তার মানে এখানে স্লপ জিরো, তার মানে এটার করেসপন্ডিং যে পয়েন্ট, এই পয়েন্টে ভেলোসিটি কত হবে? জিরো হবে। এরকম কার্ভ, এরকম গ্রাফ করার ক্ষেত্রে আমি অবশ্যই এটার করেসপন্ডিং পয়েন্টগুলোকে ড্র করে নেব, তাহলে এটা ড্র করা আমার জন্য খুবই সহজ হবে এই ধরনের কার্ভ। অর্থাৎ আমি এই ভি ড্র করছি কার জন্য? এই এক্স ভার্সেস টি এই গ্রাফের জন্য। সুতরাং অ্যাক্সিস লেভেলিং যখন আমি করব, তখন অবশ্যই আমাকে এই পয়েন্টগুলোকে একই লেভেলিং মেনটেন করে চলতে হবে, রাইট। এখন যদি ভি এক্স ভার্সেস টি গ্রাফের স্লপ হয়ে থাকে, এটা স্লপ হয়ে থাকে, তাহলে আমাকে তুমি বলো যে এইখানে স্লপ কত? জিরো। তাহলে এইখানে এইখানে হচ্ছে স্লপ জিরো, এটার করেসপন্ডিং পয়েন্ট কোনটা? এটা, তার মানে হচ্ছে এইটা স্লপ এখানে জিরো। এইখানে স্লপ কত? এটা তো ডেফিনেটলি যদি নেগেটিভ দিকে বাড়াই, তাহলে নেগেটিভ দিকে এভাবে এসে এভাবে উঠবে, তাই না? এখানে যদি আমি একটা স্লপ ট্যানজেন্ট ড্র করি, তার অ্যাঙ্গেল হবে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, মানে এখানে স্লপ হচ্ছে আমার ম্যাক্সিমাম এই গ্রাফের জন্য। তার মানে এই পয়েন্টে স্লপ হচ্ছে ম্যাক্সিমামের একটা ভ্যালু দেই পজিটিভ, এবং স্লপ হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ। যদি আমি এই পয়েন্টে নেই, তাহলে এখানে ট্যানজেন্ট ড্র করতে হবে, এখানে কিন্তু স্লপ হবে নেগেটিভ, কারণ তখন হচ্ছে আমার নেগেটিভ টি অ্যাক্সিসের সাথে হবে। সো এটা হচ্ছে আমার আরও একটা পয়েন্ট। তাহলে এই পয়েন্টের স্লপ হচ্ছে পজিটিভ এবং ম্যাক্সিমাম, তারপরে আসলে এই পয়েন্টের স্লপ হচ্ছে জিরো, তারপর হচ্ছে এই পয়েন্টের স্লপ হচ্ছে আমার 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 ম্যাক্সিমাম বাট নেগেটিভ। এখান থেকে এটুক নেব, এখান থেকে এটুক নেব, নেগেটিভ। এই পয়েন্টের স্লপ হচ্ছে আমার জিরো, এটা হচ্ছে আমার জিরো পয়েন্ট। এই পয়েন্টের স্লপ হচ্ছে আমার পজিটিভ ম্যাক্সিমাম। এখন হচ্ছে এই পয়েন্টের স্লপ হচ্ছে আমার জিরো, এটা হচ্ছে আমার এই পয়েন্ট স্লপ জিরো। এই পয়েন্টের স্লপ হচ্ছে আমার
ম্যাক্সিমাম নেগেটিভ। এরপর এই পয়েন্টের স্লপ হচ্ছে আমার 0 0, এই পয়েন্টের স্লপ হচ্ছে পজিটিভ ম্যাক্সিমাম। সো আমি একটা গ্রাফ পাবো যার চেহারা বা দেখতে সেটা হবে এরকম। এটা হচ্ছে আমার ভি ভার্সেস টি গ্রাফ। এখন যদি আমি ড্র করতে যাই অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম কার্ভ, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে আমার ডিভি ডিটি, এটা হচ্ছে আমার টি। ডেফিনেটলি ডিভি ডিটি মানে হচ্ছে এই ভি ভার্সেস টি এই গ্রাফের স্লপ। এটা আমি তোমার হোমওয়ার্ক দিলাম, রাইট? ঠিক এখানে আমি যা যা চিন্তা করেছি, যেভাবে আমি স্লপ বের করেছি, এখানেও তুমি একইভাবে স্লপ বের করবে। ওকে, বলে নেওয়া ভালো যে এখানে স্লপ কত হবে। এটা তো উল্টো দিকে যদি আমি আসি এভাবে হবে, তাই না? তার মানে এখানে স্লপ হবে 0, এখানে স্লপ 0, এখানে 0, এখানে 0, এখানে স্লপ ম্যাক্সিমাম বাট নেগেটিভ, এখানে স্লপ ম্যাক্সিমাম বাট পজিটিভ। সেভাবে তুমি ড্র করে, এটা তোমার হোমওয়ার্ক। ওকে, সো ইটস ইউর হোমওয়ার্ক। এখন যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন বা স্প্রিং ম্যাথ সিস্টেম। একটা স্প্রিং ম্যাথ সিস্টেম, এরকম একটা স্প্রিং ম্যাথ সিস্টেম থেকে আমি, এটা হচ্ছে আমার x=0 এবং আমি পাচ্ছি মোশনটা হচ্ছে এরকম, অর্থাৎ এইরকম একটা সিম্পল হারমোনিক মোশন আমি পাচ্ছি। এরকম মোশনের ক্ষেত্রে যে সিস্টেম, সেই সিস্টেমের এনার্জি আমি কিভাবে ক্যালকুলেট করব? এনার্জির ক্যালকুলেশনটা কেমন করে আমি বের করব এনার্জির ভ্যালুটা? এটা খুবই সিম্পল হারমোনিক মোশন, যেটা তার যে ডিসপ্লেসমেন্টের যে যে ইকুয়েশন, সেটা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এ সাইন ওমেগা টি প্লাস ফাই যদি হয়ে থাকে, এখন এটার যে টোটাল এনার্জি, সেই টোটাল এনার্জিকে আমি নাম দেবো হচ্ছে মেকানিক্যাল এনার্জি। আমি জানি যে এই সিস্টেমের মেকানিক্যাল এনার্জি ক্যালকুলেট করার জন্য উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য টু ডিফারেন্ট টাইপস অফ এনার্জি। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি। এখানে দুই ধরনের এনার্জিই থাকবে, কারণ এখানে বস্তুটার মুভমেন্টেও আছে, আবার বস্তুটা রেস্টেও আছে। যখন ম্যাচ এখানে, তখন সে রেস্টে আছে, যখন সে এখানে, তখন সে রেস্টে আছে। সুতরাং ডেফিনেটলি তার তার পটেনশিয়াল এনার্জির টার্মও এখানে থাকবে। এখান থেকে যখনই সে যাত্রা শুরু করবে, তখন তার পটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হতে থাকবে। তার মানে উই ক্যান ক্যালকুলেট the kinetic energy and the potential energy. Then we have to add these two energy in order to get the mechanical energy, because the definition of mechanical energy is the sum of kinetic energy and potential energy. So আমি যদি বের করতে চাই মেকানিক্যাল এনার্জি, আমি লিখি MECH, মেকানিক্যাল এনার্জি। এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। এখন কাইনেটিক এনার্জি কিভাবে বের করব, পটেনশিয়াল এনার্জি কিভাবে বের করব? কাইনেটিক এনার্জিকে আমি সিম্পলি কে ই দিয়ে প্রকাশ করি, পটেনশিয়াল এনার্জিকে আমি পি দিয়ে প্রকাশ করি, অ্যান্ড মেকানিক্যাল এনার্জিকে আমি এম ডট ই দিয়ে প্রকাশ করি সুবিধার জন্য আমার। ওকে, এখন পটেনশিয়াল এনার্জির টার্মটা খুব ইন্টারেস্টিং। পটেনশিয়াল এনার্জির ডেফিনেশন হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জির ডেফিনেশন। সবাই আমরা জানি যে পটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। হাফ কে এক্স স্কোয়ার মানে হচ্ছে হাফ কে এক্স মানে হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই স্কোয়ার, তার মানে হচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার অফ ওমেগা টি প্লাস ফাই, রাইট? এটা হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জি। যদি আমি কাইনেটিক এনার্জি চিন্তা করতে চাই, কাইনেটিক এনার্জি হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার। সো হাফ এম ভি মানে হচ্ছে আমার ডিএক্স ডিটির হোল স্কোয়ার, হাফ এম। এই এক্সকে যদি আমি করি, এক্সকে করলে কি হবে? এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার হবে এ একটা আছে, সুতরাং এ স্কোয়ার হবে। সাইনকে করলে কি হবে? সাইনকে করলে হবে কজ, রাইট? নেগেটিভ আসবে, স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাচ্ছে, নো প্রবলেম। সাইনকে করলে আমার কজ আসছে, কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, বাট
এখানে যেহেতু ওমেগা টি প্লাস ফাই আছে, শুধুমাত্র টি না, সুতরাং একটা ওমেগা থাকবে ইন্টু ওমেগা, রাইট? তার মানে হচ্ছে হাফ এম ওমেগা এ স্কোয়ার কজ স্কোয়ার তার সাথে ওমেগা টি প্লাস ফাই এম ওমেগা স্কোয়ার। এখানে কি হয়েছে, কোনো কিছু ভুল করেছি? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এটার স্কোয়ার তো আছে, যখন আমি একে স্কোয়ার করেছি স্কোয়ারের জন্য কজ করেছি তখন ওমেগার উপর স্কোয়ার হবে, ওমেগার উপরও স্কোয়ার হবে, তাহলে এম ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সিম্পলি কে কে কজ স্কোয়ার তার সাথে ওমেগা টি প্লাস ফাই। কেন? কারণ আমি জানি যে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কে বাই এম, তাহলে এম ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি কে। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, পটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। আমি যদি দুটোকে অ্যাড করে দেই, তাহলে কি পাবো আমি পাবো হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তাহলে মেকানিক্যাল এনার্জি কি পাচ্ছি আমি? হাফ কে, দুটো থেকেই হাফ কে স্কোয়ার কমন যায়, রাইট? হাফ কে স্কোয়ার কমন যায়, আমি এখানে না লিখে আমি এখানেই লিখি। সো মেকানিক্যাল এনার্জি হচ্ছে আমার হাফ কে এ স্কোয়ার কমন যাচ্ছে, তার সাথে হচ্ছে কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। সো এটা হচ্ছে আমার ডেফিনেটলি 1, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে মেকানিক্যাল এনার্জি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। So mechanical energy is basically a constant quantity because K is spring constant, A হচ্ছে amplitude, এটা কখনোই সবসময় fixed. So mechanical energy essentially a constant quantity. তার মানে total energy cannot be changed. Total energy is fixed. তুমি তুমি টোটাল এনার্জি ফিক্স মানে হচ্ছে এই অবজেক্টটা যখন সিলেক্ট করবে তখন এখানে থাকুক বা এখানে থাকুক এখানে থাকুক, সে যেখানেই থাকুক না কেন তার টোটাল এনার্জি, যেটাকে আমরা মেকানিক্যাল এনার্জি বলছি, সেই মেকানিক্যাল এনার্জি ইজ অলওয়েজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। সো এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা কখনোই চেঞ্জ হচ্ছে না। এখানেও মেকানিক্যাল এনার্জি হাফ কে স্কোয়ার, এখানে মেকানিক্যাল এনার্জি হাফ কে স্কোয়ার, এখানে মেকানিক্যাল এনার্জি হাফ কে স্কোয়ার, এখানে 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 প্রত্যেকটা পয়েন্ট, at each and every point the mechanical energy is a constant quantity, it's a fixed quantity, it's not going to be changed at any place, right? সো এটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জির যে ল, সেটা ফলো করছে। সো আমরা মেকানিক্যাল এনার্জির কনসেপ্ট পেয়ে গেলাম। এখন যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে প্লট মেকানিক্যাল এনার্জি ফর এ সিম্পল হারমোনিক মোশন অর প্লট পটেনশিয়াল এনার্জি, প্লট কাইনেটিক এনার্জি অফ এ সিম্পল হারমোনিক মোশন, তখন আমি কি করব? একই সাথে প্লট করতে পারি, আমি একই গ্রাফে কিন্তু আমি এনার্জি প্লট করতে পারি। এটা হচ্ছে আমার এনার্জির অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এনার্জিটা কার উপর ডিপেন্ড করছে, পজিশনের উপর অথবা টির উপর, দুটোর উপর দুটো দিলেই হয়। প্রথমত আমি দিতে পারি এখানে এক্স অথবা দিতে পারি আমি টি। কেন? কারণ এক্স ইজ এ ফাংশন অফ টাইম টি, সুতরাং এখানে টি দিলেও কোনো প্রবলেম নেই, আবার এক্স দিলেও কোনো প্রবলেম নেই, কারণ এনার্জি কত হবে সেটা ডিপেন্ড করছে এক্স এর উপর, আবার এক্স কত হবে সেটা ডিপেন্ড করছে আমার টি এর ওপর। সো এটা আমার হতে পারে এক্স অ্যাক্সিস, এটা হতে পারে আমার টাইম অ্যাক্সিস, নো প্রবলেম। এখন যদি আমি এরকম করে চিন্তা করি যে একটু আগে এরকম করে অবজেক্ট সিলেক্ট হচ্ছিল, যেখানে আমি এটা এক্স কমেছে অথবা বেড়েছে হচ্ছে ভার্টিক্যালি, রাইট? স্প্রিং ম্যাস সিস্টেমটা এইভাবে সিলেক্ট করেছে। এখন যদি আমি চিন্তা করি স্প্রিং ম্যাস সিস্টেমটা এইভাবে সিলেক্ট করছে, তাহলে এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশন, যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে আমার 0, এইটা হচ্ছে আমার পজিটিভ এক্স অ্যাক্সিস ডিরেকশন, এটা হচ্ছে আমার উল্টো দিকে যখন আসছে সেটা হচ্ছে আমার এইটা। তাহলে এইটাকে আমি বলি এ, এটা হচ্ছে আমার একটা এ। তার মানে অবজেক্টটা সব সময় এইভাবে সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করবে, রাইট? এইভাবে অসিলেট করবে। এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে এ, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে এদিকে এ, এটাকে আমি নেগেটিভ এ দিলেও কোনো প্রবলেম নেই। এখন যদি মেকানিক্যাল এনার্জির কনসেপ্টে আসি, তাহলে মেকানিক্যাল এনার্জি একটু আগে পেলাম আমরা হাফ কে স্কোয়ার, যেটা কনস্ট্যান্ট, অর্থাৎ হাফ কে এ স্কোয়ার, এই ভ্যালুগুলো দিয়ে যদি আমি ক্যালকুলেশন করে একটা ফিক্সড রেজাল্ট পাবো, ধরলাম সেই ফিক্সড রেজাল্ট হচ্ছে আমার এইটা হচ্ছে আমার সেই ফিক্সড রেজাল্ট, অর্থাৎ এটা হচ্ছে আমার হাফ কে এ স্কোয়ার। এক্স যখন জিরো, যেমন আমি ধরি এখানে ছোট করে যদি আমি ড্র করি,
এটা হচ্ছে আমার x ইকুয়াল টু 0। যখন x 0 তখন মেকানিক্যাল এনার্জি কত, হাফ কে স্কোয়ার। যখন x ইকুয়াল টু a তখন মেকানিক্যাল এনার্জি কত, হাফ কে স্কোয়ার। যখন x ইকুয়াল টু a এইটা তখন মেকানিক্যাল এনার্জি কত, হাফ কে স্কোয়ার। তার মানে এখানেও মেকানিক্যাল এনার্জি হাফ কে স্কোয়ার, এখানেও মেকানিক্যাল এনার্জি হাফ কে স্কোয়ার। এখানে 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 প্রত্যেকটা পয়েন্টে মেকানিক্যাল এনার্জি ইজ হাফ কে স্কোয়ার। তার মানে এটা বেসিক্যালি একটা স্ট্রেট লাইন হবে। এটা হচ্ছে আমার হাফ কে এ স্কোয়ার বা মেকানিক্যাল এনার্জির যে প্লট, সেটা হচ্ছে আমার আমার হাফ কে স্কোয়ার। এইটা হচ্ছে আমার হাফ কে স্কোয়ার কার্ভ। এখন যদি পটেনশিয়াল এনার্জিতে আসি, পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কি, হাফ কে এক্স স্কোয়ার। পটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখন এখন পটেনশিয়াল এনার্জি যদি হাফ কে স্কোয়ার এক্স স্কোয়ার হয়, আমি জানি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে একটা প্যারাবোলা, রাইট? প্যারাবোল, আমি এক্স এর মান পজিটিভ নেগেটিভ যাই দিই না কোনো, ওয়াই এর মান সবসময় পজিটিভ ডিরেকশনেই হবে। অর্থাৎ আমি এক্স এর ভ্যালু এখানে যাই দিই না কোনো, পটেনশিয়াল এনার্জি সবসময় পজিটিভ হবে। তার মানে এইখানে পটেনশিয়াল এনার্জি কত, এইখানে পটেনশিয়াল এনার্জি কত, তুমি এখানে এক্স এর ভ্যালু এ দাও। এক্স ইকুয়াল টু যদি এ হয় তাহলে পটেনশিয়াল এনার্জি কত, হাফ কে স্কোয়ার। তার মানে এখানে পটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ কে স্কোয়ার এইটা। এখানে পটেনশিয়াল এনার্জি কত, এখানে আমি এক্স এর ভ্যালু এ দেই হাফ কে স্কোয়ার, সুতরাং এইটা। এখানে পটেনশিয়াল এনার্জি কত, এক্স এর ভ্যালু 0 দাও, পটেনশিয়াল এনার্জি 0। এইটা হচ্ছে আমার বেসিক্যালি এরকম একটা কার্ভ। এটা হচ্ছে আমার, এটা কিন্তু স্ট্রেট লাইন না, হ্যাঁ, এগুলো কিন্তু স্ট্রেট লাইন না, এটা মাথায় রাখতে হবে আমাকে। আবার একইভাবে যদি আমি কাইনেটিক এনার্জি হিসাব করতে চাই, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আমার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। যখন এক্স ইকুয়াল টু এ তখন ভেলোসিটি কত, 0, কারণ এখানে থেমে গেছে বস্তু। সো এখানে এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে 0। যখন এক্স ইকুয়াল টু অপোজিট দিকে এ তখনও কিন্তু বস্তু থেমে আছে, কাইনেটিক এনার্জি এখানে 0। যখন মাঝখানে আছে এখানে কাইনেটিক এনার্জি আছে ম্যাক্সিমাম। এভাবে প্রত্যেকটা ভ্যালু যদি আমি ইনপুট দেই, তাহলে আমি আবার একটা গ্রাফ পাবো, সেটা হচ্ছে অনেকটা দেখতে এইরকম, রাইট? ভেরি ইন্টারেস্টিং গ্রাফ। আমার মনে হয় এটাই পৃথিবীর সব থেকে সুন্দর গ্রাফগুলোর একটি। হাউ ফানি। ওকে, তার মানে এই পয়েন্টটা করেসপন্ডিং পয়েন্ট কোনটা, এভাবে যেহেতু আমি হাত দিয়ে ড্র করেছি, এটা এক্স্যাক্টলি একরকম হয়নি। এটা হচ্ছে আমার আসলে বেসিক্যালি a/2 পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে আমার বেসিক্যালি a/2 পয়েন্ট। দেখো এই a/2 পয়েন্ট, অর্থাৎ এইখানে যখন এখান থেকে এটুকু হচ্ছে আমার a, এখান থেকে এইটুকু হচ্ছে আমার a, এর মাঝামাঝিতে কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জির ভ্যালু সেম। এর মাঝামাঝিতে অর্থাৎ ম্যাক্সিমামের মাঝামাঝিতে কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জির ভ্যালু সেম। সো এই পয়েন্টে কাইনেটিক এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জির ভ্যালু সেম। এই পয়েন্টে কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জির ভ্যালু সেম। এই পয়েন্টে কাইনেটিক এনার্জি 0, পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। তার মানে টোটাল এনার্জি কত, হাফ কে স্কোয়ার। এভাবে তুমি প্রত্যেকটা পয়েন্টে if you do some calculation, you will see at each and every point the total energy is fixed, and that fixed value is nothing but half ka square, half ka square. So এটা হচ্ছে আমাদের হাফ কে এক্স স্কোয়ার, অ্যান্ড এটা হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার কার্ভ, রাইট? এভাবে আমি কিন্তু প্লট করতে পারি। এখন এখান থেকে আমি আরও একটা চমৎকার ব্যাপারে মুভ করতে পারি। যদি আমি জিজ্ঞেস করি যে এভারেজ কাইনেটিক এনার্জি কত ওভার দ্য কমপ্লিট পিরিয়ড অফ অসিলেশন, অথবা এভারেজ পটেনশিয়াল এনার্জি কত ওভার দ্য কমপ্লিট পিরিয়ড অফ অসিলেশন, অর্থাৎ একটা ফুল আর কমপ্লিট সাইকেল যখন সে রান করছে তখন তার এভারেজ কাইনেটিক এনার্জি কত। কারণ কাইনেটিক এনার্জি ইজ অলওয়েজ চেঞ্জিং, পটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ চেঞ্জিং। এটা কিন্তু কোনো ফিক্সড কোয়ান্টিটি না, এই টাইম ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আর পজিশন ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। সো ইট চেঞ্জিং। তার মানে এভারেজ কাইনেটিক এনার্জি ওভার দ্য কমপ্লিট পিরিয়ড অফ অসিলেশন কত হবে? সো এভারেজ কাইনেটিক এনার্জি ওভার দ্য কমপ্লিট পিরিয়ড অফ অসিলেশন, এটা কি? আমি যদি খুব ছোট করে, আমি যদি একটু বেসিকে যাই, যদি এফ টি এর একটা ফাংশন হয়, তাহলে এইটার এভারেজ ভ্যালুকে আমরা এরকম সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি, এবং এটার ডেফিনেশন হচ্ছে এটা যদি একটা পিরিয়ডিক ফাংশন হয়ে থাকে, এটার এভারেজ ভ্যালু আমরা নেওয়ার জন্য এফ অফ টি, যেটা টি এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব 0 থেকে একটা কমপ্লিট পিরিয়ড
টি এবং সেই টাইম পিরিয়ড দিয়ে ভাগ করব, আমি পেয়ে যাব হচ্ছে এফ অফ টি এর এভারেজ ভ্যালু। ঠিক একইভাবে এখানেও কাইনেটিক এনার্জি যেটা পাচ্ছি সেটা হচ্ছে করেসপন্ডিং টু সিম্পল হারমোনিক মোশন, যেটা একটা পিরিয়ডিক ফাংশন। সো এখানেও আমি কাইনেটিক এনার্জির এভারেজ ভ্যালু যদি নিতে চাই, কাইনেটিক এনার্জির এভারেজ ভ্যালু যদি নিতে চাই তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যেটা কিনা হাফ এম হাফ 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 এম হাফ এম আমি একটু আগে পেয়েছিলাম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, তার সাথে ডিটি 0 থেকে টি অন ওভার টি, রাইট? এটাকে আমি এভাবে না লিখে আমি এম ওমেগা স্কোয়ার মানে হাফ কে স্কোয়ার এটাও লিখতে পারতাম। এম ওমেগা স্কোয়ার হাফ, তার মানে হচ্ছে হাফ কে এ স্কোয়ার, রাইট? হাফ কে এ স্কোয়ার, তার সাথে 1/t ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি, এখানে কত আছে 0 থেকে টি সব নিয়ে গেছি, কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই ডিটি। এখন এটাকে যদি আমি এই টার্মটাকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেই তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যেটা আছে তার মান কত সেটা দেখো। যদি আমি এটার সাথে কম্পেয়ার করি তাহলে এটা হচ্ছে কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই ডিটি, কজ স্কোয়ার সামথিং ডিটি। তাহলে এটার ডেফিনেশন যদি হয় এফ অফ টি এর এভারেজ ভ্যালু, তাহলে এটার ডেফিনেশন কত হবে? কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই এর এভারেজ ভ্যালু। ওকে ফাইন, তখন হাফ কে এ স্কোয়ার আর কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, এটার এভারেজ ভ্যালু হচ্ছে হাফ, এটার এভারেজ ভ্যালু হচ্ছে আমাদের হাফ, রাইট? সরি, ফোন এসেছে, কেটে দেই। ওকে, সো কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই এভারেজ ভ্যালু হচ্ছে হাফ, এটা হোমওয়ার্ক, রাইট? হোমওয়ার্ক, কোনটা হোমওয়ার্ক? কজ স্কোয়ার অফ ওমেগা টি প্লাস ফাই, তার এভারেজ ভ্যালু এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। সো কত আসছে? 1/2 1/2 1/4 কে এ স্কোয়ার। তার মানে এভারেজ পটেনশিয়াল কাইনেটিক এনার্জির এভারেজ ভ্যালু হচ্ছে আমাদের 1/4 কে এ স্কোয়ার। এখানে তোমার আরও একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা কি? তোমাকে প্রমাণ করতে হবে যে পটেনশিয়াল এনার্জির যে এভারেজ ভ্যালু সেটাও 1/4 কে এ স্কোয়ার। ইউ হ্যাভ টু ফলো দ্য সেম প্রসিজার। ওকে, সো তুমি যদি এই প্রসিজার ফলো করো তাহলে এখানে আসবে হচ্ছে শুধুমাত্র এটা করতে গিয়ে এখানে আসবে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, এবং বলে নেওয়া ভালো সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই এটার এভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই এর এভারেজ ভ্যালু। এখানে ওমেগা টি প্লাস ফাই না থাকুক, যা কিছু থাকুক না কেন, কজ স্কোয়ার সাইন স্কোয়ারকে যদি আমি এভারেজ ভ্যালু চিন্তা করি তাহলে সেই এভারেজ ভ্যালুটার ম্যাগনিটিউড হচ্ছে আমাদের হাফ, রাইট? সেভাবেই কিন্তু আমি দেখাতে পারি যে এভারেজ কাইনেটিক এনার্জি 1/4 কে স্কোয়ার, এভারেজ পটেনশিয়াল এনার্জি 1/4 কে স্কোয়ার। তাহলে মেকানিক্যাল এনার্জি কত? মেকানিক্যাল এনার্জির এভারেজ হবে না, কারণ মেকানিক্যাল এনার্জি সবসময় ফিক্সড, রাইট? তাহলে মেকানিক্যাল এনার্জি হচ্ছে 1/4 কে স্কোয়ার, কাইনেটিক এনার্জির জন্য হচ্ছে এই পার্ট 1/4 কে এ স্কোয়ার, তার মানে হচ্ছে হাফ কে এ স্কোয়ার। তার মানে এখান থেকেও এভারেজ কাইনেটিক এনার্জি অ্যান্ড এভারেজ পটেনশিয়াল এনার্জির এই কনসেপ্ট থেকে আমি দেখাতে পারি যে মেকানিক্যাল এনার্জি হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, রাইট? কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তার মানে হচ্ছে এভারেজ ভ্যালুজ অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি আর সেম ওভার দ্য কমপ্লিট পিরিয়ড অফ অসিলেশন 1/4 কে স্কোয়ার 1/4 কে স্কোয়ার। এটা অনেক সময় প্রশ্ন এসে থাকে যে প্রুভ দ্যাট the average values of kinetic energy and potential energy for a simple harmonic motion are same over the complete period of oscillation. এটা তোমাকে প্রমাণ করতে দিতে পারে। তো এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। আমি এখন তোমাকে একটা হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কটা আমার খাতায় লেখা আছে, আমি স্ক্রিনে এটা শেয়ার করছি, রাইট? এই প্রবলেমটা তুমি খাতায় লিখে নাও, এই প্রবলেমটা, এটা হচ্ছে সেই প্রবলেম। ওকে, তুমি ভিডিওটা পজ করে এই প্রবলেমটা লিখে নিবা এবং এটা সলভ করবা। ওকে, এটা হচ্ছে আ প্রবলেম রিলেটেড টু দ্য সিম্পল হারমোনিক মোশন। ওকে, নো প্রবলেম। আমি এখন একটু সামনের দিকে আগাবো, আর বেশিক্ষণ নেই, এই লেকচারটা শেষ করে দেবো হয়তো। আমরা সিম্পল হারমোনিক মোশন নিয়ে কিন্তু চিন্তা করেছি। দুইটা সিম্পল হারমোনিক মোশন যদি সুপার ইম্পোজ করে একটা স্ট্রেট লাইন বরাবর তাহলে কি হয়?
যেমন তুমি ছোট সময় থেকেই কিন্তু, আমি জানি না সুপার পজিশনের বা সুপার ইম্পোজিশনের বাংলাটা কি, আমি ভুলে গেছি এই মুহূর্তে, উপরি পাতন বা এরকম কিছু একটা হবে আর কি। অর্থাৎ দুটো সিম্পল হারমোনিক মোশন কোনো একটা পার্টিকুলার স্ট্রেট লাইন বরাবর এসে এসে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে এসে তারা যদি সুপার ইম্পোজ করে, অর্থাৎ দুটো মিলে একটা নতুন সিম্পল হারমোনিক মোশন হয় অথবা অন্য কিছু হয়, তাহলে কেমন ঘটনা ঘটে। তাহলে এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কম্পোজিশন অফ টু সিম্পল হারমোনিক মোশন ইন আ straight line. কম্পোজিশন অফ টু সিম্পল হারমোনিক মোশন ইন এ স্ট্রেট লাইন। আমি দুটো সিম্পল হারমোনিক মোশনকে ধরে নিচ্ছি। একটা সিম্পল হারমোনিক মোশনের যে ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন সেটা হচ্ছে x1, এবং এটার অ্যামপ্লিটিউডকে আমি a1 নাম দিলাম, একটু আগে ক্যাপিটাল এ দিয়েছি। এখন যেহেতু দুটো নিয়ে ভাবছি, আমি দুই রকম নাম দিতে পারি। আর ক্যাপিটাল আর স্মল এরকম লেটার নিয়ে কোনো কনফিউশনের কোনো ব্যাপার নেই, রাইট? এটার একটা ম্যাগনিটিউড আছে। আর যেহেতু অ্যামপ্লিটিউড সেন্টিমিটার বা মিলিমিটারে হবে, অনেক বড় হলে মিটারেও হতে পারে। তার মানে ক্যাপিটাল এ স্মল এ যাই দিই না কোনো, তার যে ইউনিট অর ডাইমেনশন সেটা হচ্ছে আমার লেংথের ডাইমেনশন, রাইট? সো সাইন ওমেগা টি প্লাস ফাই। আরেকটা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে x2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার a2 সাইন সিম্পলি ওমেগা টি। অর্থাৎ এই দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে ফাই। এটার ক্ষেত্রে ফাই, এটার ক্ষেত্রে ফেজ অ্যাঙ্গেল নাই, তার মানে দুটোর ক্ষেত্রে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে কত? ফাই। এই দুটো সিম্পল হারমোনিক মোশন যদি স্ট্রেট লাইন বরাবর গিয়ে কোনো পয়েন্টে সুপার ইম্পোজ করে, তাহলে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হবে? রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট এক্সকে আমি লিখবো দুটোর যোগফল x1 প্লাস হচ্ছে আমার x2। এখানে দেখো তুমি ইজ ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি প্লাস ফাই প্লাস a2 সাইন ওমেগা টি। a1 সাইন ওমেগা টি প্লাস ফাই মানে সাইন অফ a প্লাস বি। a1 সাইন অফ a প্লাস বি, তার মানে হচ্ছে সাইন এ কজ বি প্লাস হচ্ছে আমাদের কজ এ টাইম সাইন বি প্লাস হচ্ছে আমার x2 মানে হচ্ছে আমার a2 সাইন ওমেগা টি। এখন এখান থেকে যদি আমি a1 সাইন ওমেগা টি কজ ফাই প্লাস a1 কজ ওমেগা টি সাইন ফাই প্লাস a2 সাইন ওমেগা টি, সিম্পল ক্যালকুলেশন, একেবারে সহজ ক্যালকুলেশন। সাইনগুলোকে যদি আমি এক করি তাহলে সাইন ওমেগা টি কমন যায়, রাইট? তাহলে a1 কজ ফাই প্লাস হচ্ছে আমার a2, তার সাথে আসবে সাইন ওমেগা টি প্লাস হচ্ছে আমার এখানে কজ ওমেগা টিকে যদি এক করে রাখি তাহলে a1 সাইন ফাই কজ ওমেগা টি, রাইট? এখন দেখো এটা হচ্ছে আমার a1 cos phi প্লাস a2, রাইট? এটা কিন্তু মোটামুটি একটা ফিক্সড ভ্যালু, একটা কনস্ট্যান্ট ভ্যালু, কারণ a1 a2 ফিক্সড, phi ফিক্সড, a1 ফিক্সড, সাইন phi ফিক্সড, রাইট? এইটুকুর নাম দিতে পারি আমি, এইটুকু a1 cos phi প্লাস a2, এইটুকুর একটা নাম দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আমার a cos থিটা, ক্যাপিটাল A, আমি ধরে নিলাম ক্যাপিটাল A, এটা করলে ক্যাপিটাল A হবে a cos থিটা। আর এইটা হচ্ছে আমার a সাইন থিটা। ফাই হচ্ছে একটা অ্যাঙ্গেল, থিটাও কিন্তু একটা অ্যাঙ্গেল। a1 cos phi, আমি যে দুটো সিম্পল হারমোনিক মোশন নিয়ে ভাবছি সে দুটো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ফাই ফিক্সড, a1 আর a2 ফিক্সড। ধরলাম এটাকে যোগ করলে অর্থাৎ এটাকে ভাঙলে যে রেজাল্টটা হবে, এটাকে ভাঙলেও সেই একই রেজাল্ট হবে। এটার মতো করেই যদি এটাকে চিন্তা করি একই রেজাল্ট হবে। এবং এইটাকে ভাঙলে a1 সাইন ফাই, a1 এর মান বসালে সাইন এবং ফাই এর মান বসালে রেজাল্ট হয়, সেই রেজাল্টটাই হচ্ছে আমার a সাইন থিটা রেজাল্ট। অর্থাৎ এমনভাবে আমি থিটাকে নিয়েছি এবং a কে নিয়েছি যেন a1 সাইন ফাই ইজ ইকুয়াল টু হয় ক্যাপিটাল A সাইন থিটা অ্যান্ড এটুকের ভ্যালু হয় আমার ক্যাপিটাল A কস থিটা, রাইট? এমনভাবে আমি a এবং থিটাকে চুজ করেছি। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? আমি পারবো হচ্ছে আমি a সাইন ওমেগা টি কস থিটা প্লাস ক্যাপিটাল A কজ ওমেগা টি সাইন থিটা। এখন এখান থেকে যদি আমি a কে কমন নেই, a কে কমন নিলে হবে সাইন ওমেগা টি কজ থিটা কজ ওমেগা টি সাইন থিটা, তার মানে হচ্ছে সাইন a কজ বি প্লাস কজ a সাইন বি, তার মানে সাইন অফ ওমেগা টি প্লাস আমার ফাই।
তার মানে নতুন নতুন আমি রেজাল্টেন্ট যেটা পেলাম, অর্থাৎ দুটো সিম্পল হারমোনিক মোশনের যদি কম্পোজিশন আমি নেই, যারা স্ট্রেট লাইন বরাবর আমি কম্পোজিশনটা নিচ্ছি, তাহলে আমি দুটো সিম্পল হারমোনিক মোশন যদি একই অ্যাক্সিস বরাবর গিয়ে কোনো পার্টিকুলার পয়েন্টে এসে সুপার ইম্পোজ করে, তাহলে রেজাল্টেন্ট হচ্ছে আরও একটা নতুন সিম্পল হারমোনিক মোশন, যার যার ইকুয়েশন হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তার মানে রেজাল্টেন্ট অফ টু সিম্পল হারমোনিক মোশন ইন এ স্ট্রেট লাইন ইজ অলসো আ সিম্পল হারমোনিক মোশন। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে প্রমাণ করো, প্রুভ দ্যাট দ্য রেজাল্টেন্ট অফ টু সিম্পল হারমোনিক মোশন উইথ সেম ফ্রিকোয়েন্সি, সেম ফ্রিকোয়েন্সি বলতে দুটোরই ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, রাইট? সেম ফ্রিকোয়েন্সি উইল গিভ ইউ অ্যানাদার সিম্পল হারমোনিক মোশন। তাহলে তোমাকে এভাবে আসতে হবে। এখন প্রবলেম হচ্ছে, ও সরি সরি এটা হচ্ছে আমার থিটা, আই এম সরি, এটা হচ্ছে আমার থিটা, কারণ এখানে থিটা আছে, এখানে ফাই বলতে কোনো কিছু নেই। এখানে এ সাইন ওমেগা টি কস থিটা, এ কস ওমেগা টি সাইন থিটা, তার মানে এ সাইন ওমেগা টি প্লাস থিটা, ওমেগা টি প্লাস থিটা, এটা হচ্ছে আমার নতুন সিম্পল হারমোনিক মোশন, যেখানে ফ্রিকোয়েন্সি সেম। অর্থাৎ যে দুটো সিম্পল হারমোনিক মোশন নিয়ে আমি ক্যালকুলেশন করেছিলাম, নতুন যে সিম্পল হারমোনিক মোশন পেয়েছি তার ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হয়নি, বাট অ্যাম্প্লিটিউড চেঞ্জ হয়ে গেছে এবং ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাম্প্লিটিউড চেঞ্জ হয়ে গেল, অ্যাম্প্লিটিউডটা কত? ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, বাট সেই ফেজ অ্যাঙ্গেলটা কত, এটা আমাকে কিন্তু বের করতে হবে। এটা আমি খুব সহজেই বের করতে পারি, খুব সহজেই বের করতে পারি। যেমন নতুন যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে আমার থিটা। কিন্তু এই দুটো করতে গিয়ে আমি কিছু জিনিসের হেল্প নিয়েছি। সেটা কি? সেটা ছিল আমার আমার এ কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ ওয়ান cos phi plus a2, রাইট? অ্যান্ড ক্যাপিটাল এ সাইন থিটা ইজ ইকুয়াল টু ছিল আমার হচ্ছে a1 সাইন phi। এই ইকুয়েশন দুটোকে ইউজ করে আমি কিন্তু এখানে ক্যাপিটাল এর ভ্যালু বের করতে পারি এবং থিটার ভ্যালু বের করতে পারি। যদি আমি স্কোয়ার করি, এই দুটোকে আমি ইকুয়েশন দুটোকে আমি স্কোয়ার করে যদি আমি সাম করি, তাহলে বাম পাশে থাকবে এ স্কোয়ার, কারণ ব্র্যাকেটে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হবে, রাইট? 1 হবে। আর এটাকে করলেও স্কোয়ার রুট অফ সামথিং হবে। এটা হোমওয়ার্ক, এটা সিম্পল ম্যাথমেটিক্স, একেবারে আমি সহজ করে দিলাম। তুমি এটাকে স্কোয়ার করবে, এটাকে স্কোয়ার করবে, এটাকে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এটাকে হলো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। বাম পাশেগুলো যদি যোগ করি তাহলে শুধুমাত্র এ স্কোয়ার থাকবে, ব্র্যাকেটে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাকে স্কোয়ার করবো, এই প্লাস হোল স্কোয়ারের সূত্র ফেলবো, এটাকে স্কোয়ার করলে সিম্পলি একটা টার্ম আসবে। সো এখান থেকে যদি আমি করি, হোমওয়ার্ক তুমি যদি করো, তুমি একটা রেজাল্ট পাবে। সেই রেজাল্টটা হবে হচ্ছে আমার এ ইকুয়াল টু, আই এম সরি এটা কাজ করছে না, পেন চেঞ্জ করতে হবে আমাকে। নো প্রবলেম, এই মুহূর্তে আমার হাতের কাছে পেন নেই, বাট আই হ্যাভ আ পেন্সিল। সো ক্যাপিটাল এর যে ভ্যালুটা, ক্যাপিটাল এর ভ্যালুটা হবে হচ্ছে আমার স্কোয়ার রুট অফ সামথিং। সেই সামথিং এর ভ্যালু হচ্ছে আমার এ ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে আমার টোয়াইস এ ওয়ান এ টু টাইমস হচ্ছে আমার কস ফাই প্লাস হচ্ছে আমার এ টু স্কোয়ার। এটা হচ্ছে আমার ক্যাপিটাল এর ভ্যালু। এবং থিটার ভ্যালু তুমি বের করতে পারবে। তুমি এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশন দিয়ে ভাগ করো, উপরে এ সাইন থিটা, নিচে এ কস থিটা, তাহলে এ কাটা সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এখানে হচ্ছে সামথিং, মানে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স সামথিং, অ্যান্ড থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ট্যান ইনভার্স, কত আসবে? ট্যান ইনভার্স উপরে হচ্ছে আমার এ ওয়ান সাইন ফাই, এ ওয়ান সাইন ফাই, নিচে হচ্ছে আমার এ ওয়ান কস ফাই প্লাস এ টু এ ওয়ান কস ফাই প্লাস হচ্ছে আমার এ টু। ওকে, তার মানে দুটো সিম্পল হারমোনিক মোশন যদি স্ট্রেট লাইন বরাবর গিয়ে সুপার ইম্পোজ করে, রেজাল্টেন্ট হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন। যে সিম্পল হারমোনিক মোশনের অ্যাম্প্লিটিউড অ্যান্ড ফেজ অ্যাঙ্গেল হচ্ছে চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যে ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালুটাকে আমি আগের দুটো সিম্পল হারমোনিক মোশনের ভ্যালু দিয়ে বের করতে পারি। a equal to something, square root of something, and theta is equal to tan inverse something. তুমি দেখো a1 এর ভ্যালু তুমি জানো, phi এর তুমি ভ্যালু তুমি জানো, a2 এর ভ্যালু তুমি জানো, এখানেও তাই। এটা বের করে tan ইনভার্স করো, তুমি থিটার ভ্যালু পেয়ে যাবে। এই রিলেটেড প্রবলেম হোমওয়ার্ক 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 কি হোমওয়ার্ক? প্রবলেম রিলেটেড টু কোনটা? এই ইকুয়েশন। তুমি যে কোনো বই থেকে
বেসিক শিখবে। ইউনিভার্সিটির পড়া কিন্তু এরকমই, তুমি বেসিক শিখবে, পরীক্ষাতে তোমার যেইখান থেকে আসুক না কেন, নো প্রবলেম, you will be capable to solve the problem if you understand the basic concept, so the problem will be very easy for you to solve. ওকে, আমার মনে হয় যে আজকের ক্লাসটা, এই লেকচারটা এখানেই শেষ করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ, a big smiley for you, stay safe, stay home, thank you, tata.